2024 সালের পর আবারও প্রকাশ্যে রাজনীতিতে সরব হওয়ার চেষ্টা করছেন নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন তিনি। এজন্য অংশ নিচ্ছেন রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে। নিউ ইয়র্কের কুইন্সে একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে ঠিকানা টিভির সাথে কথা বলেন শামীম ওসমান। ডিসেম্বরে নেতাকর্মীদের সাথে নিয়ে দেশে ফেরার অঙ্গীকার করেন তিনি। আপনি নিশ্চিত থাকেন, জাতিপিতার কন্যা শেখ হাসিনা উনি যা বলেন এবং তাই করেন। উনি যেই স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আর মা যদি যায়, সন্তানরা তো অবশ্যই যাবে। 71-এর পরাজিত শক্তির সাথে খেলা নয়, এবার সরাসরি যুদ্ধ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খেলা হয় খেলোয়াড়দের সাথে। এখন যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার ছায়ার তলে আছে, দুইটা শক্তি ওখানে কাজ করছে। একটা, আমি বলবো না বিএনপিকে এরা সম্পূর্ণভাবে স্বাধীনতা বিরোধী শক্তি, কারণ এখানে বেশ কিছু স্বাধীনতা পক্ষের লোকও আছেন, বাট আমার মনে হয় তারা রং ট্র্যাকে হাঁটছেন। খেলা হয় খেলোয়াড়দের সাথে। 71-এর পরাজিত শক্তি খেলোয়াড় না, ওদের সাথে যদি হয় তাহলে যুদ্ধ হবে ইনশাল্লাহ, এবং আমরা জিতব। নারায়ণগঞ্জের 4 জায়গায় জঙ্গিদের অস্ত্রের প্রশিক্ষণ চলছে বলেও জানান শামীম ওসমান। যদিও সাংবিধানিকভাবে এই সরকারের কোনো বৈধতা নাই, এবং সাংবিধানিকভাবে যারা দুটো শপথ নিয়েছেন তাদেরও কোনো বৈধতা নাই, কিন্তু তাদের আন্ডারে আমি আমার এলাকাতেই নারায়ণগঞ্জেই 4টা জায়গায়, এর মধ্যে 2টা মহিলা মাদ্রাসায় এখন পর্যন্ত অস্ত্রের ট্রেনিং চলছে। এবং সেই অস্ত্রের ট্রেনিং যারা করছেন কাদের জন্য করছেন এটা বোঝার জন্য আপনার চ্যানেলের মাধ্যমে সরকারকে অনুরোধ জানাচ্ছি। সেইখানে আরসার প্রধান গ্রেপ্তার হয়েছিলেন এই নারায়ণগঞ্জের সিদ্দিকগঞ্জ থেকেই, ছাড়াও পেয়ে গেলেন। ওখানে লস্করে তৈয়বার থেকে আরম্ভ করে, যেটা আমাদের সাজিবাজের জয় বলেছেন, এমন কোনো আন্তর্জাতিক সংস্থা নাই যারা পাকিস্তানে হেরে যাওয়া, যারা নাকে খত দিয়েছিল 1971 সনে, তাদের ওই অপমান সহ্য করতে না পেরে এবং এই ভৌগোলিক কারণে বাংলাদেশটাকে ব্যবহার করে, বিশেষ করে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে বাংলাদেশকে একটা জঙ্গি এবং ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য ডক্টর ইউনূসকে যে এজেন্ডা দেওয়া হয়েছিল, সেই এজেন্ডাকে বাস্তবায়িত করে তারা ভারত সহ, ইন্ডিয়া সহ এই সাবকন্টিনেন্টকে অস্থিতিশীল করার জন্য প্রয়াস চালাবে। আমার বিশ্বাস, যেটা পৃথিবীর শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র কাছে এর মধ্যেই এর দালিলিক প্রমাণ আছে। বাংলাদেশে এখন নির্বাচন হলে আওয়ামী লীগ প্রায় 75% ভোট পাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক। এবার আসলে অনেকের নাম শোনা গেছে রাষ্ট্রপতি হিসাবে, দলের এবং তাদের দলের বাইরে থেকে। তবে আমি যেটি মনে করি, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মির্জা ফখরুল আলমগীর, তিনি তাদের দলের অন্যান্যদের চেয়ে শুরু থেকেই নানা বিবেচনায় এগিয়েছিলেন। তিনি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী, এরপরও আমি তাকে বলবো তিনি একজন ভদ্র মানুষ, সজ্জন মানুষ, এবং তিনি বেফাস কথা কম বলেন। যদি বা অনেক সময় বলেছেন নিজের অবস্থান ধরে রাখার জন্য দলের মধ্যে, কিংবা অনেক সময় বলেছে, কিন্তু কম্পারেটিভলি অনেকের তুলনায় তিনি অনেক মার্জিত কথাবার্তা বলেন। তো সেই হিসাবে তাদের চয়েসটা উইদিন দেয়ার পার্টি ইজ গুড, আই উড সে। অনেকে ডক্টর ইউনূস সাহেবের কথা বলেছিল। ডক্টর ইউনূস সাহেবের মতো একজন আপনার মিথ্যাবাদী, প্রতারক, শর্ট, যে দেশটাকে আপনার মবের স্বর্গরাজ্যে রূপান্তর করেছে এবং দেশে আপনার হত্যা খুনের মহোৎসব যার আমলে শুরু হয়েছে, যে বিশৃঙ্খল পরিস্থিতি, চরম মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে এহেন কিছু নাই যেটি হয়নি। আজকে হামের টিকার অভাবে 1000-এর বেশি শিশু মৃত্যুবরণ করেছে, বিকজ দে আর আজকেও মারা গেছে কয়েকজন, বিকজ দে আর মেনি আনরিপোর্টেড। তো
তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য খুবই ইচ্ছা ছিল, আমরা যত জানি, নানা সূত্র থেকে খবর পেয়েছি, এবং নানা পক্ষ থেকেও তার জন্য তদবির লবিংও করা হয়েছে বলে শুনেছি। কতটুকু সত্য জানি না। তো তাকে না দিয়ে তাদের দলের একজন সিনিয়র নেতাকে দেওয়া, এটি আমি মনে করি বিএনপি ভালো চয়েস করেছে, সেটি আমি বলবো। তবে আমি আশা করব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজকে যে বিভাজনের রাজনীতি, আজকে যে বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি, এটি অবসান করবে তিনি কাজ করবেন। ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ যোগ দেওয়ার জন্য। মূলত প্রথম প্রশ্নটাই করি যে বাংলাদেশের রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে বা পদত্যাগে বাধ্য করে নতুন রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, তাদের মহাসচিবকে। আর ওদিকে জামায়াত ইসলামী মনোনয়ন দিয়েছে কর্নেল অলি আহমেদকে, অবসরপ্রাপ্ত। আপনাদের আসলে আওয়ামী লীগ দল হিসেবে এটাকে কেমন করে দেখছে, কেমন ভাবে দেখছে? প্রথমত, পূর্বতন রাষ্ট্রপতি তাকে যে তারা সরিয়ে দিবে সেটা আগে থেকেই ধারণা ছিল, কারণ একটি নতুন সরকার গঠিত হওয়ার পর তারা তাদের ঘরানার কিংবা তাদের দলের কাউকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিবে বা নির্বাচিত করবে, এটা স্বাভাবিক ছিল। এবং আমরাও যখন আগে ক্ষমতায় গেছি তখন পূর্বতন রাষ্ট্রপতি কয়েক মাস ছিল, পরে আমাদের দলীয় রাষ্ট্রপতি, আমাদের দলের ঘরানার রাষ্ট্রপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে 96 ইট ওয়াজ এন এক্সেপশন যে নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি জাস্টিস শাহাবুদ্দিন আহমেদকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছিলেন এবং তিনি নির্বাচিত হয়েছিলেন। এবার আসলে অনেকের নাম শোনা গেছে রাষ্ট্রপতি হিসাবে, দলের এবং তাদের দলের বাইরে থেকে। তবে আমি যেটি মনে করি, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মির্জা ফখরুল আলমগীর, তিনি তাদের দলের অন্যান্যদের চেয়ে শুরু থেকেই নানা বিবেচনায় এগিয়েছিলেন। তিনি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী, কিন্তু এরপরও আমি তাকে বলবো তিনি একজন ভদ্র মানুষ, সজ্জন মানুষ, এবং তিনি বেফাস কথা কম বলেন। যদি বা অনেক সময় বলেছেন নিজের অবস্থান ধরে রাখার জন্য দলের মধ্যে, কিংবা অনেক সময় বলেছে, কিন্তু কম্পারেটিভলি অনেকের তুলনায় তিনি অনেক মার্জিত কথাবার্তা বলেন। তো সেই হিসাবে তাদের চয়েসটা উইদিন দেয়ার পার্টি ইজ গুড, আই উড সে। অনেকে ডক্টর ইউনূস সাহেবের কথা বলেছিল। ডক্টর ইউনূস সাহেবের মতো একজন আপনার মিথ্যাবাদী, প্রতারক, শর্ট, যে দেশটাকে আপনার মবের স্বর্গরাজ্যে রূপান্তর করেছে এবং দেশে আপনার হত্যা খুনের মহোৎসব যার আমলে শুরু হয়েছে, যে বিশৃঙ্খল পরিস্থিতি, চরম মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে হেন কিছু নাই যেটি হয়নি। আজকে হামের টিকার অভাবে 1000-এর বেশি শিশু মৃত্যুবরণ করেছে বিকজ দে আর আজকেও মারা গেছে কয়েকজন, বিকজ দে আর মেনি আনরিপোর্টেড। তো তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য খুবই ইচ্ছা ছিল, আমরা যত জানি, নানা সূত্র থেকে খবর পেয়েছি, এবং নানা পক্ষ থেকেও তার জন্য তদবির লবিংও করা হয়েছে বলে শুনেছি। কতটুকু সত্য জানি না। তো তাকে না দিয়ে তাদের দলের একজন সিনিয়র নেতাকে দেওয়া, এটি আমি মনে করি বিএনপি ভালো চয়েস করেছে, সেটি আমি বলবো। তবে আমি আশা করব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আজকে যে বিভাজনের রাজনীতি, আজকে যে বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি, এটি অবসান করবে তিনি কাজ করবেন। এই প্রশ্নটি আমি করতে চাইছিলাম আপনাকে, কারণ আমরা যখন দেখলাম যে অবৈধ ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করলো এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের কাজ কারবার শুরু করলো, তাদের নিজস্ব লোকজন লেলিয়ে দিয়ে প্রথমে দাবি করানো হলো এবং তারপরে তাদেরকে জল কামান দিয়ে, হালকা জল ছিটিয়ে দিয়ে তাদেরকে মব করার সুযোগ দেওয়া হলো যমুনার পাশে, যতটা আমি মনে করতে পারি। সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। এটা তার প্রথম বক্তব্য ছিল, কিন্তু তারপরে তিনি তার বক্তব্য পাল্টে ফেলেছিলেন। আবারও সম্প্রতি প্রথম আলোর সঙ্গে একটি সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ করেছেন এভাবে যে আমরা আসলে
রিকনসিলিয়েশনের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা আসলে রাজনৈতিক বহুত্ববাদে বিশ্বাস করি। উনি এই শব্দটা ঠিক এইভাবে বলেন নাই, কিন্তু উনি ইঙ্গিত দিয়েছেন। আপনার কি মনে হয় এই যে একটি মানে আসলে প্রেসিডেন্ট তো অর্নামেন্টাল হলেও জাতির অভিভাবকের পদ, উনি কি আসলে সেই অভিভাবকের পদটির মানে মর্যাদা মানে করতে পারবেন কিনা, সমুন্নত রাখতে পারবেন কিনা? ওনার যে বক্তব্য সাম্প্রতিক সময় এবং লেটেস্ট বক্তব্য, যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের কথা তিনি যেটি বলেছেন, আমি মনে করি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার। জাতিকে এভাবে রাজনৈতিক ভাবে, জাতি, সমাজ, মহল্লা সবকিছুকে রাজনৈতিক ভাবে বিভক্ত রেখে এবং রন্ধ্রে রন্ধ্রে প্রতিহিংসা ছড়িয়ে দিয়ে আসলে কোনো জাতি এগোতে পারে না এবং জাতির উন্নয়ন সম্ভবপর নয়। সেজন্য ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার। এখন তিনি কতটুকু পারবেন সেটি তার ব্যক্তিত্ব এবং তার দল তাকে কতটুকু সহায়তা করছে। মূলত দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তো তিনি কিছু করতে পারবেন না, তিনি হয়তো পরামর্শ দিতে পারবেন। কতটুকু পারবেন সেটি ভবিষ্যৎ বলে দিবে। তবে আমি আশা করব তিনি এই যে বহুধা বিভক্ত আমাদের সমাজ রাজনৈতিক ভাবে এবং প্রতিহিংসার রাজনীতি, পলিটিক্স অফ ডিনায়াল, কনফ্রন্টেশন, হেইট, এটি থেকে দেশকে, রাষ্ট্রকে বের করে আনার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন, এটি আমি আশা করব। হাসান মাহমুদ, অনেকেই বলেছেন যে বা বলছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলতে চাইছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়েছে। আমি আপনার কাছে জানতে চাই যে আসলে এই যোগাযোগটা তৈরি হয়েছে কিনা। আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই। এটা অনেক স্পেকুলেশন হয়, বাট আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই। কিন্তু যেহেতু আমি রিকনসিলিয়েশন নিয়ে প্রশ্ন করছি আপনাদের আরো নেতৃবৃন্দকে, আপনার কাছে আমার একটি খুবই স্পেসিফিক কোশ্চেন আছে। যেমন ধরুন যে শাপলা চত্বর নিয়ে অনেক অনেক গল্প ছড়ানো হয়েছিল, অনেক ভয়াবহতা ছড়ানো হয়েছিল, এবং আদালত ইনভেন্ট করে আদালত তার সত্য উদ্ঘাটন করেছে। কিন্তু শাপলা চত্বর তো ঘটানো হয়েছিল আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য, এটা এটা একদম মানে সাদা চোখে আমরা সেটাই দেখেছিলাম। এবং সেই সময় বেগম জিয়া পর্যন্ত ঘোষণা দিয়েছিলেন যে আপনারা সবাই নেমে আসুন এই সরকারকে পতন ঘটানোর জন্য। কিন্তু তারপরে আপনারা হেফাজতের সঙ্গে একটা রিকনসিলিয়েশনে গিয়েছিলেন। আপনার মানে তখন তৎকালীন প্রধানমন্ত্রী হেফাজতের নেতৃবৃন্দকে গণভবনে ডেকে নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছেন, খাবার খাইয়েছেন, এবং তারপরে তাদের একটা দীর্ঘ এবং শাপলা চত্বরের ঘটনা নিয়ে হেফাজত কিন্তু কোনো মামলা আপনাদের বিরুদ্ধে করেনি, বরং আপনাদেরকে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এই যে আপনারা একটা রিকনসিলিয়েশনের উদাহরণ তৈরি করেছেন, আপনারা এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে যে আওয়ামী লীগ আর হচ্ছে পুরোটাই হচ্ছে আওয়ামী বিরোধী, এই যে অবস্থা, এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আওয়ামী লীগকে রাজনৈতিক কোনো সুবিধা দেওয়া হবে না, রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী লীগকে দেশে ঢুকতে দেওয়া হবে না, আপনাদের বাড়ি ঘর সব নিশ্চিহ্ন পুড়িয়ে দেওয়া হয়েছে, জেলের ভিতর হত্যা হচ্ছে। রিকনসিলিয়েশনের জায়গাটা আপনারা কেমন ভাবে দেখছেন, কোথায় দেখছেন? এখন যদি ন্যাশনাল রিকনসিলিয়েশন করতে হয়, সেটি যারা এখন রাষ্ট্র চালাচ্ছে তাদেরকেই উদ্যোগী হতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার, এবং সেটি করতে হলে যারা ক্ষমতায় আছে, দেশ চালাচ্ছে, তাদেরকেই সেটার উদ্যোগ নিতে হবে। আর আমি সবসময় আলাপ আলোচনায় বিশ্বাস করি, এবং ন্যাশনাল রিকনসিলিয়েশন করতে হলে প্রথমে তো আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, সেটি তো প্রত্যাহার করতে হবে। যেই দলটি দেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার পরে 6 বার রাষ্ট্র ক্ষমতায় গেছে, হ্যাঁ, সুতরাং সেই প্রায় 25 বছর ক্ষমতায় ছিল, সেই দলকে আপনি, যেই দলের জনসমর্থন আজকে বিভিন্ন আন্তর্জাতিক আপনার ক্রেডিবল অর্গানাইজেশনের প্রাক্কলন অনুযায়ী, জরিপ অনুযায়ী, যেই দলের জনসমর্থন 50% বেশি, জননেত্রী শেখ হাসিনার জনসমর্থন বা অ্যাপ্রুভাল রেট ইজ মোর দেন 85%। তো সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে রাখবেন, এবং এই ধরনের ভুয়া মামলা, বিশেষ করে আপনি যেই মামলার কথা বললেন, সেই মামলাতে আমি নিজেও আসামি। হেফাজতের মামলায় আমি নিজেও আইসিটি ট্রাইব্যুনালে, আরেকটি মামলায় তো আমি 1 নাম্বার আসামি, যেটার খুব দ্রুত বিচার চলছে আইসিটি ট্রাইব্যুনালে। পরে এইটাতে দেখলাম আমি 8 নম্বর আসামি। তো এখন এইভাবে মামলা দিয়ে
আপনার এইভাবে ভুয়া মামলা, মিথ্যা মামলা এবং শত শত হাজার হাজার মামলা দিয়ে 2 লক্ষ মামলা, 60 লক্ষ, আপনার 60 লাখ, 6 মিলিয়ন একিউজড, এভাবে এগুলো রেখে এবং বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস হচ্ছে, সেগুলোর কোনো বিচার হচ্ছে না, সেভাবে তো ন্যাশনাল রিকনসিলিয়েশন হবে না। প্রথমত আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, এই যে ভুয়া মামলাগুলো সেগুলো প্রত্যাহার করতে হবে, স্টপ করাতে হবে। তারা সরকার গঠন করার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব প্রথমেই বলেছিলেন যে অনেক ভুয়া মামলা হয়েছে, তিনি নিজেই বক্তৃতায় বলেছিলেন যে সেগুলোর ব্যাপারে কি করা যায় আমরা ভাবছি। এখন দেখা যাচ্ছে সেগুলোর ব্যাপারে কিছু হচ্ছে না, বরং আরো নতুন নতুন ভুয়া মামলা দেওয়া হচ্ছে। আমাদের দেশের চিফ জাস্টিস জামিন পাওয়ার পর তাকে আবার আরেক মামলায় শোন এগেস্ট দেখানো হচ্ছে। 5বার 7বার হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর আবার আপনার জেল গেটে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, যেটি পৃথিবীর কোথাও এরকম হয় কিনা আমার জানা এবং নেই। এটা মানে আদালতের মাধ্যমে ন্যায্য করা হয়েছে যে মানে পুলিশ চাইলেই সেটা করতে পারবে, যেটা আসলে নিষিদ্ধকর ছিল। হ্যাঁ, এগুলো করা হয়েছে। সুতরাং এটি আসলে একটা, আমি হোয়াট আই উড সে, আই মিন দিস ইজ, আমরা বাংলায় বলি না যে মগের মুল্লুক, এখন এই যে মগের মুল্লুকের রাজত্বই তো চলছে। এগুলো তো মগের মুল্লুকের রাজত্ব। এইভাবে তো ন্যাশনাল রিকনসিলিয়েশন হবে না, এগুলো বন্ধ করতে হবে এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এবং আওয়ামী লীগ বললেই অ্যারেস্ট করে, জয় বাংলা স্লোগান দিলেই অ্যারেস্ট করে। জয় বাংলা, আরে জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগান না, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান। এবং গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেব যেভাবে নেত্রী বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে কথা বলেছে, এটি খুবই দুঃখজনক। আমার প্রশ্ন জাগে, তিনি কি সুস্থির মস্তিষ্কে এই কথা বলেছেন কিনা? বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, এমএজি ওসমানীর এডিসি ছিলেন, হি ওয়াজ সেকেন্ড লেফটেন্যান্ট, এডিসি ছিলেন। এবং বঙ্গবন্ধুর ছোট পুত্র শেখ জামাল বন্দি অবস্থা থেকে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এবং জননেত্রী শেখ হাসিনা সহ তারা পুরো আপনার এই মুক্তিযুদ্ধের সময় আপনার অন্তরীণ ছিলেন। এমনকি 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরও তারা মুক্তি লাভ করেননি, তারা আরো 2 দিন পরে মুক্তি লাভ করেছেন। এবং 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর তাদেরকে দেখতে গেছে এই জন্য কয়েকজন সেখানে উৎসাহী বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের সপক্ষের কয়েকজন ব্যক্তি সেখানে গেছে, 2 জনকে গুলি করে হত্যা করেছে। সেখানে কেন গেল? গাড়ি চালিয়ে, আমার নামগুলো এখনো ঠিক মনে নেই, তাদেরকে হত্যা করা হয়েছে। এবং সজীব ওয়াজেদ জয়ের জন্ম এই তারা অন্তরীণ থাকা অবস্থায়। এই নিয়ে যেভাবে রুহুল কবির রিজভী সাহেব কথা বললেন, এটি সত্যি দুঃখজনক। একজন সিনিয়র, তিনি তো এখন সিনিয়র রাজনীতিবিদ, তিনি তো মহাসচিব নাকি হতে পারেন বলে শোনা যাচ্ছে। মহাসচিব হওয়ার জন্য কন্টেন্ডার, ওকে, সেটি হওয়ার জন্য কি এরকম মিথ্যাচার করছেন কিনা আমি জানি না, তবে এই মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া সঠিক নয়। হ্যাঁ, সুতরাং এইভাবে কথা বললে তো ন্যাশনাল রিকনসিলিয়েশন ইজ ডিফিকাল্ট, এটা সম্ভবপর নয়। সুতরাং অবশ্যই ন্যাশনাল রিকনসিলিয়েশন দরকার। এবং আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি নির্বাচিত হলে পরে তিনি যেটি লালন করেন মনের মধ্যে, আমি তার বিভিন্ন সময়ের বক্তব্য যেটা মনে করি, সেই লক্ষ্যে তিনি কাজ করতে পারবেন দলের মতামতের ঊর্ধ্বে উঠে, এবং তিনি সত্যিকার অর্থে একজন রাষ্ট্রপতি হিসেবে কাজ করতে পারেন, সেটি আমি আশা করি। ডক্টর হাসান মাহমুদ, আমরা দেখতে পেলাম যে গত 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনা যখন বক্তব্য রাখলেন একটি দিল্লিতে একটি আয়োজনে এবং একটি ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে, এবং সেই সাংবাদিক সম্মেলনে উনি 5টি দাবি জানালেন, এবং তারপর থেকে বাংলাদেশের পক্ষ থেকে একটি অভাবনীয়, মানে খুবই কূটনৈতিক শিষ্টাচার বর্জিত অনেক রকমের আচরণ দেখতে পেলাম। এবং তারপর সেই আচরণগুলো আবার থেমে গেল যখন মানে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু হলো, বিশেষ করে সার্জিও গোরের সফর, তারপরে হচ্ছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে 3 জন প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হলো।
সেইখানে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারতের কাছে তাদের দাবি এবং তারা খুবই নাখোশ যে ভারতে বসে শেখ হাসিনা কেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন বা শেখ হাসিনা কেন রাজনীতি করছেন। আমরা তো এই ঘটনা আগে দেখেছি, বাংলাদেশের রাজনীতিবিদরা অন্য জায়গায় গিয়ে, বিশেষ করে লন্ডনে গিয়ে, যখন তারেক রহমান 17 বছর ধরে পুরো দলটাকে বাঁচিয়ে রাখলেন এবং এখান থেকে গিয়ে উনি প্রধানমন্ত্রী হলেন, তাহলে সেই সময় কি আপনারা এই প্রশ্ন তুলেছিলেন যে লন্ডনে বসে কেন রাজনীতি করছে? আমার প্রশ্ন হচ্ছে, যার জননেত্রী শেখ হাসিনা অনলাইনে অডিও, নট ভিডিও, অডিওর মাধ্যমে তিনি বক্তব্য রেখেছেন অনলাইনে, সেটি নিয়ে যেভাবে তারা রিয়াকশন দেখাচ্ছে, তা আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, 17 বছর যে তারেক রহমান সাহেব যে ইয়েতে ছিলেন, আপনার যুক্তরাজ্যে ছিলেন, লন্ডনে ছিলেন, তখন তো তিনি প্রতিনিয়ত, প্রতিদিন, অলমোস্ট এভরিডে অনলাইনে কথা বলতেন, বাংলাদেশে কথা বলতেন, লন্ডনে পাবলিক মিটিং এ বহুবার জয়েন করেছেন এবং বক্তব্য রেখেছেন, এবং সেটি ব্রিটিশ সরকার তাকে সুযোগ দিয়েছে, বিকজ সেটি একটি গণতান্ত্রিক দেশ, তাকে সেই সুযোগ দিয়েছে। এবং তিনি এইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গেছেন। তো এখন জননেত্রী শেখ হাসিনাকে তো আমি মনে করি যে ভারত একটি গণতান্ত্রিক দেশ, যেই সুযোগ সুবিধা লন্ডনে বসে তারেক রহমান পেয়েছিলেন, সেই একই রাজনৈতিক সুযোগ সুবিধা তো জননেত্রী শেখ হাসিনাও পেতে পারেন, এবং সেটি দিলে পরে কারো কিছু বলার থাকার কথা নয়। কারণ ভারত একটি গণতান্ত্রিক দেশ, মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, এবং তারেক রহমান যখন এই সমস্ত বক্তব্য দিচ্ছিলেন, তিনি তো শাস্তিপ্রাপ্ত আসামি ছিলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এখন যে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে এটি কেন ভারত দিল, তো ওনার কাছে আমার প্রশ্ন যে আগে যে তারেক রহমানকে ব্রিটিশ সরকার দিয়েছে, সেটা নিয়ে ওনার কি বক্তব্য? ভারত তো বাংলাদেশের আইন মেনে চলে না, ভারত নিজস্ব আইনে চলে, নিজস্ব রীতিনীতিতে চলে, তাদের পলিটিক্যাল নর্মস আছে, একটি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রীতিনীতি চর্চা আছে। সুতরাং সেখানে জননেত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিয়েছেন। না জানি তারেক রহমান সাহেব যেভাবে লন্ডনে বড় বড় জনসভা করে, কয়েক হাজার মানুষের জনসভা করে, সেরকম একটি সভায় যদি জননেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন বা বক্তব্য দেওয়ার সুযোগ ভারত সরকার করে দেয়, তাহলে তারা কি রিয়াকশন দিবেন? সেটি করে দিলেও তো কারো কিছু বলার থাকে না। আমি একটু ইতিহাসের পেছনের দিকে যেতে চাই। বাংলাদেশে আমরা দেখেছি যে ভারত বিরোধী তৎপরতায় পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়ার মতো ভারত বিরোধী, একদম চিহ্নিত ভারত বিরোধী এবং তারা সেপারেটিস্ট নেতা, তাদেরকে শুধু বাংলাদেশে আশ্রয় দেওয়া নয়, তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে, ব্যবসা দেওয়া থেকে শুরু করে, উত্তরায় বাড়ি দেওয়া থেকে শুরু করে সবই করেছে। ভারত কি এই প্রশ্ন তুলতে পারে কিনা যে আমরা তো সেটা করি নাই, আমরা বরং বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতাকে মানে তোমরা এসে রেখে গেছো। ভারত বারবার বলছে, আমি দুদিন আগে সাক্ষাৎকার নিয়েছি হচ্ছে পিনাক রঞ্জন চক্রবর্তীর, সাবেক হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত, উনি কথা স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা তো শেখ হাসিনাকে নিয়ে আসিনি, শেখ হাসিনাকে বাংলাদেশের সেনাবাহিনী তাদের নিজস্ব বিমানে করে এসে রেখে গেছে নিরাপত্তার জন্য, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে মাত্র। আপনি কি এই পুরো ব্যাপারটা করতে পারছেন যে আপনারা এই প্রশ্ন তুলছেন না কেন বা তোলেন না কেন? প্রথমত, পরেশ বড়ুয়ার সাথে জননেত্রী শেখ হাসিনার তুলনা করা যাবে না। পরেশ বড়ুয়া ছিল বিচ্ছিন্নতাবাদী, ভারতবর্ষ থেকে একটি অংশকে আলাদা করার জন্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সংগ্রাম কিংবা সশস্ত্র আপনার বিচ্ছিন্নতাবাদী নেতৃত্ব দিচ্ছিলেন। সুতরাং পরেশ বড়ুয়ার সাথে জননেত্রী শেখ হাসিনার তুলনা করা, জননেত্রী শেখ হাসিনা বিচ্ছিন্নতাবাদী নয়। জননেত্রী শেখ হাসিনাকে আপনি যেভাবে বললেন যে তার নিরাপত্তার জন্য বাংলাদেশের সেনাবাহিনী সামরিক বিমানে করে ভারতে রেখে এসছে, সুতরাং এটির সাথে ওটির কোনো তুলনা নেই। আমরা সেই প্রশ্নটা তুলছি, আজকেই তো বলছি যে এতে আমার যেটি মনে হয়, জননেত্রী শেখ হাসিনার কথা বললেই ওনাদের খুব আপনার মনে হয় এত, তারা এক পেশে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে তো, এবং সেখানে জনমতের প্রকৃত কোনো প্রতিফলন হয়নি। প্রকৃতপক্ষে ভোট দিতে গেছে 10-12% মানুষ, মেবি বিলো 10%। কারণ আপনি যদি গণভোটের হিসাব দেখেন যে 11 পয়েন্ট সামথিং,
তো প্রত্যেককে তো দুটি করে ব্যালট পেপার দেওয়া হয়েছিল, একটি গণভোটের ব্যালট পেপার আর একটি আপনার পার্লামেন্ট নির্বাচনের ব্যালট পেপার। তো গণভোটে যদি 11% প্লাস হয়, তাহলে এখানে কিভাবে 60% প্লাস হয়? এটা তো খুবই স্বাভাবিক। তার মানে এটা একটা ভুয়া সংখ্যা, 60% প্লাস। সেই জন্য ওনারা সবসময় অনিশ্চয়তায় থাকেন। জননেত্রী শেখ হাসিনা কথা বললেই মনে হয় যে কি জানি হয়ে গেল, এবং তারা আপনার অনিশ্চয়তার মধ্যে ভোগেন, অনিরাপত্তার মধ্যে ভোগেন, যে কারণ তারা জনমতের প্রকৃত প্রতিফলনের মাধ্যমে তো এই নির্বাচন হয়নি, সেই কারণে। এখন ধরেন শেখ হাসিনার উনি বলেছেন উনি আসবেন ডিসেম্বরে, কিন্তু অনেকেই বলছেন তার আগেই উনি চলে আসতে পারেন, এবং অনেকেই বলতে বোঝাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বারবার বলা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে সম্প্রতি ভয়াবহভাবে জঙ্গি আক্রমণ জঙ্গি ঘটনা ঘটার জন্য, বোমা রাখার জন্য, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার পরে বিদ্যুৎ পরিস্থিতির সামাল না দিতে পারা, অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে না পারা, সবাই বলছেন যে শেখ হাসিনা ফিরে আসাটাই একমাত্র সমাধান। কারণ শেখ হাসিনা ফিরে আসলে রাজনৈতিক পরিসর উন্মুক্ত হবে, রাজনৈতিক পরিসর উন্মুক্ত হলে জনগণের রাজনীতি বা জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। আপনি এই জায়গাটাকে ইলাবোরেট করবেন কিনা? হ্যাঁ, জনগণ তো সেভাবেই বলছে। আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি দেখেন বা ফলো করেন, নিশ্চয়ই ফলো করেন, আপনি দেখতে পাবেন যে প্রত্যেক সেকশনের মানুষ, একজন গৃহিণী বলেন, একজন ছাত্র বলেন যারা আন্দোলনে গিয়েছিল তারাও, এবং একজন কৃষক বলেন, একজন রিক্সা শ্রমিক বলেন, কিংবা সাধারণ শ্রমিক বলেন, সবাই, আজকে একজন চাকরিজীবী বলেন, সবাই বলছে শেখ হাসিনাই ভালো ছিল, উনি আসলে দেশটা শুদ্ধ হবে, দেশটা সঠিক ট্র্যাকে ফেরত যাবে। এটি জনগণের প্রত্যাশা। এটি আপনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেই কিন্তু বোঝা যায় সমাজের প্রকৃত চিত্রটা। কারণ বাংলাদেশে তো গণমাধ্যম লিখতে পারে না, সংবাদ প্রকাশ করতে পারে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তো নিয়ন্ত্রণ করা যায় না। সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রকৃত চিত্রটা ফুটে আসে। আপনি দেখবেন যে এনসিপির কেউ কোনো পোস্ট দিলে সেটার নিচে কত নেগেটিভ বক্তব্য, এবং তাদের পক্ষে কেউ পোস্ট, এমনকি জুলাইয়ের পক্ষে কোনো পোস্ট দিলে সেখানে দেখবেন যে 95% হচ্ছে তাদেরকে গালি দিয়ে এবং তাদের বিরুদ্ধে বক্তব্য। দিস ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য পাবলিক অপিনিয়ন।